হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় রেকর্ড ১১ শিশুর মৃত্যু। টিকা না নেয়া ও কম রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে সংক্রমণ উদ্বেগজনক। প্রয়োজনে আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়াতে পারে সরকার। গ্রাহকের তেল সংগ্রহের পরিমাণ নির্ধারণে তৈরি হলো অ্যাপ। দুই দিনের সফরে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ধাপ বলছেন বিশ্লেষকরা। লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারাগারে। ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। ইরানের খারুক দ্বীপে মার্কিন হামলা, আক্রমণের নিশানায় রেলপথ ও যোগাযোগ অবকাঠামো। রাতের মধ্যে একটি সভ্যতার মৃত্যু, হুঁশিয়ারি ট্রাম্পের। বিসিবিতে অ্যাডহক কমিটির চেয়ারম্যান তামিম ইকবালের নেতৃত্বে বৈঠক। নির্বাচন সহ নির্ধারণ হবে পরবর্তী কর্মপরিকল্পনা। হামের প্রাদুর্ভাবে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। গত ২ দশকের মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে এবার। গেল ২৪ ঘন্টাতেই হাম ও উপসর্গ নিয়ে দেশে রেকর্ড ১১ শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দিনে দিনে এখানে ব্যাপক চাপ বেড়েছে হামে আক্রান্ত রোগীর। শয্যার জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। হামের প্রভাবে জ্বরের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বরের টিকা এডি উঠছে উড়ে নাতাম সদর আসছিলাম হাসপাতাল ৪ দিন হেন আবার এন হয়েছে। খুব জ্বর ছিল, খুব জ্বরটা মাথা ছিল বেশি, বুঝছেন। আর ছিল গিয়ে হলো পাতলা পায়খানা আরও বেশি। হামের থেকে নিউমোনিয়া হয়ে গেছে, বুকে ইনফেকশন করছে, তো চিকিৎসা করছে আল্লাহর রহমতে। এখন বাচ্চা মোটামুটি সুস্থ আছে। এখন মহাখালীর ডিএসসিসি কোভিড হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগীর ভিড় বাড়ছে। ২৪ ঘন্টায় হাসপাতালটিতে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৬৪ জন। গেল ১৬ দিনে ভর্তি হয় ৭১৩ জন। এর মধ্যে মারা গেছে ৪ শিশু। শুধু শিশু নয়, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে প্রাপ্তবয়স্করাও। ছিল এখন যাই হোক এখানে ট্রিটমেন্ট হয়ে প্রাথমিক যে সমস্যাগুলো ছিল সেগুলো প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে জটিল একটা সমস্যা আছে, যেটা আছে ওই যে শ্বাসকষ্ট, বুকের ভিতরে একটু ব্যথা ট্যাথা, এগুলো। হামটা ভালো হয়েছে, ঠান্ডাটাও আল্লাহর রহমতে একটু ভালোর দিকে। ডাক্তার বলছে আজকে ছুটি দিয়ে দিবে। সব মিলিয়ে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯৯ জন। মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, সীমিত সরঞ্জাম নিয়েও দেয়া হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা। বাচ্চা প্রথমে র্যাশ হচ্ছে, যেহেতু এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে হয়, বাচ্চার ফুসফুসে আসে, আগে অ্যাটাক করে, তখন এই যে কাশি, শ্বাসকষ্ট শুরু হয়। ওরকম হলে তো আমাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি হইতেই হবে, কারণ আমার অক্সিজেনের ব্যাপার আছে। আসলে যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে ওইখানটায় বাচ্চাগুলোকে তাড়াতাড়ি নিতে হবে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বে নবগঠিত অ্যাডহক কমিটির বৈঠক শেষে চলছে ব্রিফিং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্পোকসপারসন, এনিথিং টু ডু উইথ বিসিবি, প্লিজ কন্ট্যাক্ট হিম। আর আজকে যা যা সিদ্ধান্ত হয়েছে আজকে উনি আপনাদেরকে ব্রিফ করে দেবেন। থ্যাংক ইউ। আপনি এখানে এখন সবাইকে শুভরাত্রি। গণমাধ্যম আমাদের ভাইরা যারা আছেন, একজন বোন আছেন, আপনাদের সবাইকে আজকের ফার্স্ট আমাদের এই অ্যাডহক কমিটির প্রথম সভা হলো। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সভাপতির কাছ থেকে যে কালকে আমাদের দ্বিতীয় সভা হবে। তো আমার মনে হয় যে আজকে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো আমি যদি আপনাদেরকে একটু বলে শোনাই। তো আজকে প্রথমে আমরা আসলে একটা মানে সৌজন্যের সাক্ষাৎকার, আমরা ইন্ট্রোডাকশন হলো সব। আপনারা ইতিমধ্যে সেই পন্থাটা আমাদের কিছু নিয়মিত কার্যক্রম আছে, সেটাকে বহাল রাখার জন্য আমাদের কিছু ডিসিশন নিতে হয়েছে। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে সেগুলো আপনার দুটো গ্রুপে ভাগ করা থাকে, একটা ম্যানেজমেন্ট গ্রুপ এ এবং আরেকটা হচ্ছে বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে।
সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তো সেটা ম্যানেজমেন্টে সেটা নিয়মিত আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন এবং অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। আরেকটা সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি, এটাও আপনার রিলেটেড উইথ গোয়িং কনসার্ন, সেটা হচ্ছে যে আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। তো সেটা মূলত বাই ট্রেডিশন অ্যান্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, ওনাকে আমরা নমিনেট করেছি এবং পাশাপাশি আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিসিয়াল পজিশন। তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। লাস্টলি আমি যদি বলি যে আমরা নিউজিল্যান্ড ট্যুর, সেটার জন্য যে যা জিনিসগুলো মানে যা আমাদের প্রিপারেশন যেগুলো দরকার, সেটা নিয়ে আমরা একটা আপডেট নিয়েছি। আমরা হয়তো আরো বিস্তারিত আগামী সভায় আমরা এটা নিয়ে আলাপ করব। শেষে আমরা এটা একটা সিদ্ধান্ত আজকে তামিম ভাই বলে দিয়েছেন যে রিলাক্টেন্টলি হলেও আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে স্পোক্স পার্সন হিসেবে। সেটা আরেকটা সিদ্ধান্ত ছিল। আর আরেকটা সিদ্ধান্ত ছিল আমাদের লিগ্যাল কাউন্সিল নিয়ে। এটার ব্যাপারে আমরা ডিটেলসটা আমরা আগামী সভাতে আপনাদেরকে শেয়ার করতে হবে। আগামী সভা কালকে 6টার সময় হবে এখানে বিসিবিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। প্রশ্ন একটা নিলে 10টা নিতে হবে। আমরা কালকে সভা করছি, আপনার প্রশ্নগুলো যদি ভাইয়া কালকে না, অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, বাবুবার ইচ্ছা থাকতে পারে উনি করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করে। বিকজ একটা বোর্ডের ইলেকশন হবে, এটা যারা আছেন বোর্ডের ক্রিকেটার্স, অর্গানাইজার্স, এভরিবডি শুড পার্টিসিপেট। আর আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা আমরা ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিব যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া আজকে এটার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসিবির অ্যাডহক কমিটির সভার ব্রিফিংয়ে যুক্ত ছিলাম এতক্ষণ আমরা। আগামী মাসে মজুত ও আমদানির সার্বিক বিষয়ে সমন্বয় করে দেখার পর প্রয়োজন হলে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জাতীয় সংসদে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন কে কত জ্বালানি নিতে পারবে তা নিয়ে একটি অ্যাপ তৈরি হয়েছে। আজ থেকেই পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। দেশে জ্বালানি তেল মিলছে না বা তেল নিতে দীর্ঘ সারির এই দৃশ্য এখন প্রতিদিনকার। অভিযোগ রয়েছে তেল মজুত করারও। দেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক উদ্ধারও হচ্ছে। এমন বাস্তবতায় সংসদে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গিয়ে জ্বালানি মন্ত্রী বলেছেন তেলের কোনো সংকট নেই, নিয়মিতভাবে জ্বালানি আসছে, আরও আসবে। অতিরিক্ত দামে তেল বিক্রি এবং মজুত বন্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সকল জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এশিয়ার প্রায় সব দেশেই তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু বাংলাদেশে বাড়ানো হয়নি। আগামী মাসে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। এদিকে সরকারের কার্যক্রম নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। জানান তেল নেয়ার জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। দেশে তেল সরবরাহে কিছুটা সংকট হলেও মজুদ যথেষ্ট আছে জানিয়ে উপদেষ্টা বলেছেন পরিস্থিতি ঘোলাটে একটি গোষ্ঠী পাচারসহ নানা অপকর্মে জড়িয়েছে।
খালিদ হাসান, ডিবিসি নিউজ। সরকার বলছে সংকট নেই, প্রায় প্রতিদিনই জ্বালানি নিয়ে দেশের বন্দরে ভিড়ছে জাহাজ। তারপরও জ্বালানি তেলের জন্য বাড়ছে হাহাকার। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কমছে না অপেক্ষার পালা। ভোর না হতেই লাইনে দাঁড়ানো গাড়ির সারি, কারো চোখে ঘুম নেই, কারো মুখে ক্লান্তির ছাপ। রাজধানীর তেলের পাম্পগুলো যেন এখন অপেক্ষার আরেক নাম। বেশিরভাগ পাম্পই বন্ধ, আর যেগুলো খোলা সেগুলোতেই উপচে পড়া ভিড়। সরকারি আশ্বাসে সংকট নেই, তবু মানুষের মনে রয়ে গেছে অনিশ্চয়তা আর আতঙ্ক। রাত তো গেল, এই দিন তো কি হবে বলতে পারতেছি না। সামনে তো আরো মনে হয় 200 মতো বাইক আছে, আল্লাহ জানে কখন শেষ হবে, কখন বাসায় যাবে। সময় তো নষ্ট হচ্ছেই, এখন গিয়ে টায়ার্ড হয়ে গেছি, হয়তোবা দিনের বেলা আমি ঠিকমতো দোকানে যেতে পারবো না, এটাই স্বাভাবিক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে লাইনের দৈর্ঘ্য। অকটেনের আশায় শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। কখনো সেই লাইন ছুঁয়ে ফেলে প্রধান সড়ক। দিনের অর্ধেক ভাগেই যদি এখানে চলে যায় তাহলে আর কেমনি কি, এখানে আসলে বলার কোনো ভাষা নাই। সময় গড়ায়, ক্ষুধা বাড়ে, ক্লান্তি জমে, তবুও লাইনে থেকে সরে দাঁড়ানোর উপায় নেই, কারণ এই তেলেই তাদের জীবিকার একমাত্র ভরসা। ক্লান্ত তো আমাদের আছেই, এই যে খাইতে ভয় করে, পানি খাইতে ভয় করে। অল্প কিছু পাম্পে হাজারো মানুষের ভিড়। চাপ বাড়ায়, কমেছে সরবরাহের গতি, প্রতিটি গাড়িতে সময় লাগছে দীর্ঘক্ষণ। আমি সারা রাত ধরে এখানে, আমি কখন ঘুমাবো কখন কাজে যাব, এই বিষয়টা সবার একটু নজরে নেওয়া উচিত। ভোগান্তি কমাতে সরবরাহ বাড়ানোর ঘোষণা এসেছে, কিন্তু মাঠের বাস্তবতায় তার প্রতিফলন খুব একটা নেই। অপেক্ষা যেন এখনো শেষ হয়নি। ম্যাক্সিমাম পাম্পে কোনো পাম্পে তেল দেয় না, আর সব পাম্পে যদি মনে করেন তেল দিত, এই সময়টা কিন্তু আমাদের লাগতো না। আমি একতা পাম্প থেকে সিরিয়াল নিয়ে আসছি, আমি 5টা গাড়ি সিরিয়ালে থাকা অবস্থায় তেল শেষ। অপেক্ষা, অনিশ্চয়তা আর ক্লান্তির এই শহরে তেলের জন্য লড়াই যেন এক নিত্যদিনের গল্প। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, ঢাকার ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে আপনি যানবাহনের কেমন চাপ দেখছেন, গ্রাহকরা কি বলছেন? ধন্যবাদ তন্নি। রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো আছে সেটা রাত এখন 9টা বাজে, অধিকাংশ পাম্প কিন্তু আমরা বন্ধ পেয়েছি। এর মধ্যে আমি 2-1টা পাম্প খোলা পেয়েছি, যেমন বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন আর মতিঝিল এই স্টেশনটি আমরা খোলা দেখছি। অধিকাংশ কিন্তু বন্ধ পাম্প আমরা। তো এই মুহূর্তে আমরা যে স্টেশনটিতে আছি সেটা মতিঝিল ফিলিং স্টেশন একটা আছে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে যে গ্রাহকরা, মোটরসাইকেল, ব্যক্তিগত চালক এবং বিভিন্ন গাড়ির যে চালকরা, তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আর তারা প্রচুর এখনও বৃষ্টি হচ্ছে। তো আসলে দীর্ঘদিন থেকেই কিন্তু আসলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেই যুদ্ধ পরিস্থিতি বিরাজের কারণে কিন্তু যে ইরানের যে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, সে বন্ধ থাকার কারণে কিন্তু বিশ্ববাজারে জ্বালানি তেলের একটা বিশাল একটা সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে তার কিন্তু আসলে একটা প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে। সেই দীর্ঘদিন থেকে কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকার যে পেট্রোল পাম্পগুলো আছে, পাম্পগুলোতে আমরা দীর্ঘ সারি রয়েছে কিন্তু বিভিন্ন গাড়ির চালকদের। তারা আসলে তাদের এই দীর্ঘ লাইনের কারণে তাদের কিন্তু কর্মঘণ্টা কিন্তু ব্যাহত হচ্ছে। তারা আসলে তাদের যে দীর্ঘ কেউ 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে তাদেরকে তেল নিতে হচ্ছে, তাও সীমিত পরিসরে তেল পাচ্ছে অধিকাংশ পাম্পেই। কিছু কিছু পাম্পে জাস্ট হয়তো তাদের চাহিদা মতো তেল পাচ্ছে। আর এখানেও আমরা যে অনেক গ্রাহকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন, তারা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত তারা কিন্তু তেলের জন্য অবস্থান করছেন লাইনে দাঁড়িয়ে। সেই 3 থেকে 400 মোটরসাইকেল চালক রয়েছেন, তা প্রায় 200 থেকে 250 গাড়ির চালক আছে কিন্তু এখানে কিন্তু। তো আমরা এখানে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তারা কিন্তু তেলের জন্য তারা এখানে অপেক্ষা করছে। তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তাদের আসলে ভোগান্তি, তারা বলছে তাদের যে আসলে কর্মঘণ্টা, তাদের যে কাজের যে দিনের যে কাজের তাদেরকে ব্যাপক ক্ষতি হচ্ছে। তারা এখানে এমনটি বলছেন, তারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু তেল নিচ্ছে। আমরা এখানে মালিক পক্ষের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছিলেন যে তাদের চাহিদা মতো তারা আসলে ডিপোগুলো থেকে তেল পাচ্ছে না, যে কারণে তারা যে চালকদের চাহিদা মতো তারা তেলটা আসলে সরবরাহ করতে পারছে না। তো এইসব কারণে কিন্তু আসলে তেলের পাম্পগুলোতে কিন্তু যেসব পাম্পগুলো খোলা রয়েছে, সেসব পাম্পগুলোতে কিন্তু গ্রাহকদের কিন্তু প্রচণ্ড ভিড় কিন্তু রয়েছে, কিন্তু তারা কিন্তু তাদের তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইনে কিন্তু অপেক্ষা করছে। তন্নি। অজিত, ধন্যবাদ।
জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের 14টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে। এর মধ্যে রয়েছে গুমের সাথে সম্পৃক্তদের বিচার নিশ্চিত করতে গুমকে অন্তর্ভুক্ত করে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সংশোধন বিল ও বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিকরণে বাণিজ্যিক আদালত বিল। মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সকালে শুরু হওয়া অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যদের কণ্ঠ ভোটে পাশ হয় বিলগুলো। সন্ধ্যায় 2024-25 অর্থ বছর বিল, 2025-26 অর্থ বছর বিল, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ বিল পাশ হয়। আরও পাশ হয় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন বিল ও শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিলও পাশ হয়। এছাড়া হাওর ও জলাভূমি সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়ন বিল, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সংশোধন বিল, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল এবং সিভিল কোডস অ্যামেন্ডমেন্ট বিলও সংসদে পাশ হয়। 2 দিনের সফরে দিল্লিতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি। দিল্লিতে বিভিন্ন মন্ত্রীর সাথে বৈঠকে পারস্পরিক আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বিষয়ে ব্রিফিংয়ে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ধাপ, এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভিসা স্বাভাবিক হওয়া এবং অন্যান্য অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা সম্পর্ক এগিয়ে নেবে বলে মনে করেন তারা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আর কখনোই স্থবির না হয়, এই সফরে সেদিকে গুরুত্ব দেওয়ারও তাগিদ তাদের। নতুন সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম ভারত সফর। ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে মরিশাস যাবার পথে দিল্লিতে এই সফরকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শুভেচ্ছা সফর। 2024-এর 5ই আগস্টের পর নতুন বাস্তবতায় স্থবির সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রধানমন্ত্রী শোকবার্তায়। জ্বালানি তেলের সংকটে ভারত থেকে আসছে ডিজেল, কিন্তু এখনও ভারত স্বাভাবিক করেনি সব ধরনের ভিসা কার্যক্রম। এই বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জ্বালানি ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রীর সঙ্গে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতকে বুঝতে হবে সম্পর্ক আর আগের মতো হবে না, তবে সম্পর্কের স্থবিরতা কাটাতে এগুতে হবে দুদেশকেই। সমালোচনাটা হলো যে বাংলাদেশের বড় জনগণ একটা অংশ মনে করে যে ভারত একতরফা সম্পর্ক করেছে। দুই দেশে যদি জনগণ কেন্দ্রিক সম্পর্ক করতে পারে, মানে এটা কোনো একটা দলের উপরের নজর রেখে যেন সম্পর্ক না করা হয়, সেই জিনিসটা যদি করতে পারে, গত 1.5 বছরে যা আছে তার চেয়ে হয়তো একটু উন্নতি হতে হবে। ভারতের দিক থেকেও বাংলাদেশের বিষয়ে অনেক কিছু জানবার আছে, জানতে চাইবে। আমাদেরও জানবার আছে, আমাদেরও জানার ইচ্ছা আছে, কারণ আগের সম্পর্কটা তো চালু নাই, সেটা তো আমরা জানি। তো কাজে এখানে নতুন করে চালু করতে গেলে সেই ভিত্তিটা কি হবে? এখানে বাংলাদেশের মানুষেরও প্রত্যাশার পরিবর্তন হয়েছে। আমরা একটা মর্যাদা সম্পন্ন সম্পর্ক চাই, আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। এই মুহূর্তে ভিসা স্বাভাবিক করা ছাড়াও গঙ্গা চুক্তি নবায়নও দুদেশের মধ্যে সম্পর্কের নতুন ভিত্তি বলে ধরা যেতে পারে বলে মনে করেন তারা। এখনই তো গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা দরকার, কারণ ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তা আগামী কয়েক মাস সময় হাতে আছে। এই আলোচনা তো আপনাকে দ্রুত গতিতে এগোতে হবে। তারাও বলছেন ভিসা খুলবেন, চালু করবেন, কিন্তু এখনো সেটা হয়নি। তো কাজেই আমার ধারণা তারা হয়তো বা এই আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পরে তারা হয়তো এটা একটা সিদ্ধান্ত নেবেন। তবে সফর সম্পর্কে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে 11 দলীয় জোট, এমন ঘোষণা দিয়ে দেয়া হয়েছে নতুন কর্মসূচি। 11ই এপ্রিল মহানগরে আর 12ই এপ্রিল জেলায় জেলায় বিক্ষোভ হবে। জোট নেতাদের অভিযোগ, দুর্নীতি, সিন্ডিকেট আর অব্যবস্থাপনার মাধ্যমে পকেট ভরতে গিয়ে জনগণকে বিপদে ফেলেছে সরকার। জনরায় উপেক্ষার পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠক করেছে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবিধান সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ও জ্বালানি খাতের অস্থিরতা দূর করতে সরকারকে চাপে রাখবে 11 দল। উদ্বেগ জানানো হয় তড়িঘড়ি করে বিল পাশের। এই সরকার সঠিক সময়ে জাতীয় সংসদের অধিবেশন ডাকতে ব্যর্থ হয়েছে। আর যদি উনি ব্যর্থতা স্বীকার না করেন, তাহলে ওনাদেরকে স্পষ্ট করতে হবে কোন কৌশলের কারণে এই বিলম্বটা আমরা করেছি। আজকের এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনের যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। জোটের নেতাদের অভিযোগ, জনরায় উপেক্ষা করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে সরকার। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে 11 দল। 9 এপ্রিল বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়। ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। এ সময় জানানো হয়, সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছে না 11 দলীয় জোট। সংবিধানকে এত তুচ্ছ করে ফেলা হয়েছে, মনে যেন আর কেউ এই সংবিধান বোঝে না। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেয়। ভোরে ধানমন্ডি থেকে আটকের পর জুলাই আন্দোলনের সময় লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। গোয়েন্দা পুলিশের এই গাড়িতে করেই আদালতে আনা হয় জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে। জুলাই আন্দোলনের সময় লালবাগ থানায় আশরাফুল হত্যা চেষ্টা মামলায় চাওয়া হয় 2 দিনের রিমান্ড। আওয়ামী লীগ সরকারের সময় 3 মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করা শিরিন শারমিনকে তোলা হয় এজলাসে। শুনানি শেষে রিমান্ড ও জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত। শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত, এবং আজকে যে মামলা, এই মামলার যে ঘটনার সঙ্গে সে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তা আজকের এই মামলায় তিনি ব্যক্ত করেছেন। আমরা ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি, ওনার জামিন চেয়েছি, ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম, সেটার ক্যান্সেলেশন চেয়েছে। মঙ্গলবার ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় শিরিন শারমিনকে। পরে নেওয়া হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। মামলা নথি বলছে, 24-এর 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আজিমপুরের ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা হয়। এতে আশরাফুল নামে এক ব্যক্তির চোখে গুলি লাগে। এ ঘটনায় হওয়া মামলার 3 নম্বর আসামি শিরিন শারমিন। এছাড়া সাবেক এই স্পিকারের বিরুদ্ধে ঢাকার 6টি থানায় মামলা আছে রংপুরেও। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী একাধিক মামলা আছে ঢাকার বিভিন্ন থানায়, ডিবির বিভিন্ন থানা। তো এখন পর্যন্ত যেহেতু জানা যাচ্ছে যে এই ডিবিতেই একটি মামলা, লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলা তদন্তাধীন আছে। 2013 সালে দেশের প্রথম স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ছিলেন আত্মগোপনে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী জুনের মধ্যেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের 11,000-এর বেশি পদে কেন্দ্রীয়ভাবে নিয়োগ সম্পন্ন করতে চায় সরকার। স্বাধীনতার পর এই প্রথম এসব পদে এই পদ্ধতিতে নিয়োগ হচ্ছে। এ নিয়ে অনিয়ম ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথা জানিয়েছে এনটিআরসিএ।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA, যেখানে 11,151টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন 53,069 জন। প্রতি পদের বিপরীতে প্রায় 5 জন করে শিক্ষক লড়বেন নিয়োগ পেতে। প্রচারিত হবে। মঙ্গলবার সকালে রমনায় NTRCA-র কার্যালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এই নিয়োগ পরীক্ষার বিস্তারিত। জানানো হয় MCQ এবং মৌখিক পরীক্ষা শেষ করে আগামী জুনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। অতীতে যেমন ছিল তদবিরমুখী, স্বজনপ্রীতিমুখী, টাকা পয়সামুখী, নিয়োগ বাণিজ্যের সাথে নিজেরা অসহায় আত্মসমর্পণ করত। এখন তো আর এই সুযোগ নাই, এই কারণ নাই। আমরা এই দুষ্ট চক্র থেকে, এই যে ভিসার যে একটা সাইকেল, এই সাইকেল থেকে শিক্ষক সমাজকে বের করে নিয়ে আসার একটা প্রয়াস নিছি। স্বাধীনতার পর এই প্রথম কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়ায় এসব পদে আগের বিতর্ক থেকে মুক্তি মিলবে বলে আশা NTRCA-র চেয়ারম্যানের। তারা আশান্বিত এখন যে এখন আর অতীতের মতো কমিটির কোনো রকম পদলেখন করে, কোনো রকম তদবির করে, কোনো রকম আর্থিক ডোনেশনের বিনিময়ে বা আর্থিক কোনো কেলেঙ্কারির মাধ্যমে টাকা পয়সা দিয়ে হতে হবে প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান, নট নেসারি, এটা হওয়ার আর সুযোগ নাই। যারই মেধা আছে, যিনি পড়াশোনা করবেন, যিনি ভালো পরীক্ষা দেবেন, তারই হওয়ার একটা সুযোগ আছে। নিয়োগ পরীক্ষায় যাতে কোনো অনিয়ম ও দুর্নীতি না হয় সেজন্য সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানায় NTRCA। আমাদের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ের একেবারে জিরো টলারেন্স যে কোনো রকম কোয়ালিটি নিশ্চিত করার জন্য এবং গোপনীয়তা নিশ্চিত করার জন্য। মনিরুল সোহাগ, DBC নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের তেল সমৃদ্ধ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই হামলা দ্বীপটির তেলের অবকাঠামোয় নয়, বরং সামরিক লক্ষ্যবস্তুতেই চালানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে ইরানকে দেয়া নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রাতেই একটি সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এছাড়া হুমকির পরপরই ইরান জুড়ে ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় অন্তত 10টি রেল লাইন ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। বিসিবির ভাবমূর্তি রক্ষা করাই প্রথম কাজ বললেন সভাপতি তামিম ইকবাল। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে কথা বলেন তামিম। লাস্ট এক দেড় বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা ওই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সব কিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করব। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।